ওকে, আমি হাউস প্রপার্টির নেক্সট পার্টটা স্টার্ট করছি, ঠিক আছে। এখানে বলছে প্রপার্টি শুড নট বি অকুপাইড বাই দ্য ওনার ফর হিজ ওন বিজনেস অর প্রফেশন। তার মানে কোনো ওনার তার প্রপার্টিকে, হাউস প্রপার্টিকে যদি ওন বিজনেস অর প্রফেশনের জন্য ইউজ করে এবং সেই ওন বিজনেস অর প্রফেশন থেকে যে ইনকাম হবে সেটা কখনোই হাউস প্রপার্টি ইনকাম হবে না। ফর এক্সাম্পল, সাপোজ মিস্টার এক্স আছে, তার কাছে একটা হাউস আছে, সেই হাউসে ও গার্মেন্টসের বিজনেস করে। তো গার্মেন্টস সেল করে যে ইনকাম জেনারেট হবে, তো সেটা তো পিজিবিপি আন্ডারে চার্জেবল টু ট্যাক্স হবে, প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন। তো ওটা কখনো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হতে পারে না। তো সেটাই এখানে বলেছে, অ্যানুয়াল ভ্যালু অফ আ হাউস প্রপার্টি ইজ নট চার্জেবল টু ট্যাক্স আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইফ দ্য following conditions are satisfied. Condition 1, the owner of the property uses the property for the purpose of carrying on his business or profession. His ও নিজের business or profession এর জন্য আছে। Condition 2, income of the above business or profession is chargeable to tax under the head PGBP. তাহলে সেক্ষেত্রে ওই প্রপার্টি থেকে যে ইনকাম হবে সেটাকে আমরা কখনোই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলবো না, ঠিক আছে। এরপর আমরা কিছু স্পেশাল কেসেস দেখব, যেখানে বলছে কি অ্যাপ্লিকেবিলিটি অফ সেকশন 22 ইন সার্টেন টিপিক্যাল সিচুয়েশনস। সিচুয়েশন 1, হাউস প্রপার্টি সিচুয়েটেড ইন ফরেন, মানে ফরেন কান্ট্রিতে হাউস প্রপার্টি সিচুয়েটেড আছে। যখনই ফরেন কান্ট্রিতে সিচুয়েটেড আছে তাহলে ইনকাম অ্যাক্রুড কোথায় হবে? ফরেনে। ইনকাম ডিউ কোথায় হবে? ফরেনে। বাট ইনকাম রিসিভড ইন্ডিয়াতে হতে পারে, আবার ইনকাম রিসিভড ফরেনে হতে পারে। তো যখনই এরকম কিছু সিচুয়েশান আসবে তখনই আমাদেরকে কিন্তু রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে চলে যেতে হবে, যেটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে ক্ষেত্রে অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া, এই তিনটে সিচুয়েশান হবে। দেখ, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা ইনকাম কি বলছে, ইনকাম জেনারেটেড ফ্রম সাচ হাউস প্রপার্টি ইজ চার্জেবল টু ট্যাক্স ইন ইন্ডিয়া। ইনকাম যদি ফরেনে অ্যাক্রু হয় আর ইনকাম যদি ফরেনেই রিসিভ হয় তাও এই গ্রুপটা ট্যাক্স দেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে যে রেসিডেন্ট বা নট অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া যদি হয়, বলছে তাহলে যদি ইনকাম রিসিভড ইন ইন্ডিয়াতে হয়, দেখতে পাচ্ছিস রিসিভড ইন ইন্ডিয়াতে হয়, তাহলেই সেক্ষেত্রে একমাত্র দেখ এখানে রিসিভড ইন ইন্ডিয়া। আর এখানে বলছে নন রেসিডেন্ট যদি হয় সেম রিসিভড ইন ইন্ডিয়া হলে, তার মানে এই ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে রিসিভড ইন ইন্ডিয়া হলেই একমাত্র চার্জেবল টু ট্যাক্স হবে, আদারওয়াইজ এর ক্ষেত্রে কি চার্জেবল টু ট্যাক্স অলওয়েজ, যে কোনো সিচুয়েশানে। আচ্ছা, সিচুয়েশান নাম্বার 2 বলছে ডিসপিউটেড ওনারশিপ। অনেক সময় ওনারশিপ নিয়ে ডিসপিউটেশন থাকে, তো সেখানে কী হবে না, বলছে যে প্রাইমা ফেসি দ্য ডিপার্টমেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু ডিসাইড দ্য ওনার অফ দ্য প্রপার্টি ইন কেস অফ ডিসপিউটেড ওনারশিপ। যদি কোনো প্রপার্টির ডিসপিউটেড ওনারশিপ থাকে তাহলে সেক্ষেত্রে ডিপার্টমেন্ট, মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কথা বলছে, ডিপার্টমেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু ডিসাইড হু ইজ দ্য ওনার অফ দ্য প্রপার্টি। এটা ডিপার্টমেন্টের ওপর ইনকাম ট্যাক্স অ্যাক্ট ছেড়ে দিয়েছে। দেন কি বলছে সিচুয়েশন 3, প্রপার্টি হেল্ড অ্যাজ স্টক ইন ট্রেড। যদি কোনো প্রপার্টিকে আমরা স্টক ইন ট্রেড হিসেবে হোল্ড করি, স্টক ইন ট্রেড মানে সেই প্রপার্টিটা বানানো হয়েছে সেল করার জন্য। যেমন যারা প্রোমোটার হয় তারা বিল্ডিং কনস্ট্রাক্ট করে সেল করার জন্য, ফ্ল্যাট কনস্ট্রাক্ট করছে সেল করার জন্য, এরকম কেস। তো এরকম কেসে যদি আমরা 2-3 মাস 4 মাস যদি কোনোভাবে ওই বিল্ডিংটাকে ভাড়া দিয়ে রেন্টাল ইনকাম করি তাহলেও কিন্তু সেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হবে। তো ওটাই বলছে ইফ দ্য প্রপার্টি ইজ হেল্ড বাই দ্য অ্যাসেসি অ্যাজ স্টক ইন ট্রেড of a business, income generated if any is chargeable to tax under the head income from house property. Clear? Situation 4, good situation, বলছে splitting up of a composite rent. Composite rent কি? মিক্সিং রেন্ট। অনেক সময় কি হয়, যখন কোনো প্রপার্টি রেন্টে নেওয়া হয় তো তার সাথে না আদার্স কিছু বেনিফিটসের রেন্টও ইনক্লুড থাকে। অনেক সময় দেখবি ফ্ল্যাট রেন্টে দেওয়া হয়, সেখানে লিফট চার্জেস, গার্ডেন চার্জেস, সুইমিং পুল চার্জেস সব কিছু ইনক্লুড করে টোটাল রেন্ট পার মান্থ 10,000 হয়তো বলা হলো। তো এটাকে আমরা বলি কম্পোজিট রেন্ট, যেখানে বিল্ডিংয়ের ভাড়া আছে, বিল্ডিংয়ের রেন্ট আছে, তার সাথে সাথে আদার কিছু বেনিফিটস বা অ্যামিনিটিসের চার্জেসও ইনক্লুড আছে। তো এটাকে আমরা কী বলি বল, কম্পোজিট রেন্ট। তো বলছে দেখ ইফ
if rent of a building includes rent of the other benefits such rent is known as composite rent, like rent includes lift, AC and garden charges. ট্যাক্স ট্রিটমেন্ট তাহলে কী হবে কম্পোজিট রেন্টের ক্ষেত্রে? বলছে ওয়্যার কম্পোজিট রেন্ট ক্যান নট বি সেপারেটেড, যদি কম্পোজিট রেন্টকে আমরা সেপারেট করতে পারি, আলাদা করতে পারি, তাহলে সেক্ষেত্রে ক্যান নট বি সেপারেটেড, যদি সেপারেট না করা যায় তাহলে এন্টায়ার যা ইনকাম ক্রিয়েট হবে, যেটা আমি এক্ষুনি বললাম 10,000, যার মধ্যে আদার্স বেনিফিটসের ইনক্লুড আছে, আমি এটাকে সেপারেট করতে পারছি না যে কতটা লিফট চার্জেস নিচ্ছি, কতটা গার্ডেন চার্জেস নিচ্ছি আর কতটা রেন্টের জন্য নিচ্ছি, এটাকে সেপারেট করা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে টোটাল এন্টায়ার যা ইনকাম আসবে সেটাকে আমরা দুটো হেডের আন্ডারে দিতে পারি, যে কোনো একটা, দুটো হেডের অপশান আছে আমাদের কাছে। হয় আমরা এটাকে বিজনেস ধরে নেবো, তাহলে আমরা প্রফিটস অর গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশনে নেবো, অর আমরা এটাকে ইনকাম ফ্রম আদার সোর্সেসে চার্জ করতে পারি, ঠিক আছে। কিন্তু যদি এটাকে স্প্লিট করা যায়, সেপারেট করা যায়, তাহলে কী হবে, যেটা হাউসের জন্য আছে পার্টিকুলারলি সেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে চার্জ হবে, আর আদার যে অ্যামিনিটিসের আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ওটাকে পিজিবিপি অর আইএফওএস ইনকাম ফ্রম আদার সোর্সেসে চার্জ করতে পারি। দাদা একটা এক্সাম্পল দেবে যেখানে স্প্লিট আপ করা যায় না? যেমন আমি যদি বলি সিনেমা হল বা অডিটোরিয়াম, সিনেমা হল তো বেঞ্চগুলো ছাড়া তো ভাড়া পাওয়া যাবে না, না? তো ওখানে কী হয়ে যাচ্ছে, ফার্নিচার অ্যালং উইথ ফার্নিচার আমাকে ওটা রেন্টে নিতে হচ্ছে। তো এরকমই সিচুয়েশান যেখানে আমাকে ফুল কমপ্লিট নিতে হবে। নেক্সট কি বলছে, সিচুয়েশান 5 বলছে প্রপার্টি ওন্ড বাই কো ওনার আন্ডার সেকশন 26। তো আমরা সেকশন পড়ছিলাম 22 to 27। 22 হচ্ছে চার্জেবল সেকশন, 27 ডিমড ওনারের সেকশন। আমরা এখানে পেয়ে গেলাম 26 হচ্ছে প্রপার্টি ওন্ড বাই কো ওনার্স। দেখ, যদি কো ওনার হয় মানে দুজন মালিক, মিস্টার এও বাড়ির মালিক, মিস্টার বিও বাড়ির মালিক, মানে একটা প্রপার্টির দুজন ওনার, তো যে যত পার্সেন্টের ওনার তার তত পার্সেন্টের ইনকামকে আমরা সেগ্রিগেট করে নেব। তো ওটা এখানে বলছে ক্যালকুলেট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ফর ইচ সেপারেট কো ওনার ফর হিজ অর হার শেয়ার অফ ওনারশিপ। তো এটা গেল কিছু সিচুয়েশান যেগুলো জানা উচিত। এবার বলছে ওনার্স অফ প্রুফ। ওনার্স অফ প্রুফ মানে হচ্ছে বার্ডেন অফ প্রুফ, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওপর থাকে। সাপোজ তোর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ক্রিয়েট হচ্ছে, তো এটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটা প্রুফ করার রেসপন্সিবিলিটি বা বার্ডেন কার উপর, ডিপার্টমেন্টের ওপর। এটাকে বলা ওনার্স অফ প্রুফ মানে বার্ডেন অফ প্রুফ। বলছে গিভ সাম এক্সাম্পলস অফ প্রপার্টি ইনকামস which are exempt from tax। বলছে কিছু প্রপার্টি ইনকামের এক্সাম্পলস দিতে যেটা এক্সেম্পট ফ্রম ট্যাক্স। দেখ, ইনকাম ফ্রম ফার্ম হাউস, ফার্ম হাউস থেকে যদি কোনো ইনকাম হয়, আমরা এগ্রিকালচার ইনকামে দেখেছি না, ফার্ম হাউস থেকে ইনকাম হলে সেটা আমরা এক্সেমশন করে নিই। সেকশন 10 হচ্ছে এক্সেমশন সেকশন, পড়িয়েছি ক্লাসে। প্রপার্টি ইনকাম অফ আ লোকাল অথরিটি, কোনো লোকাল অথরিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন, গ্রাম পঞ্চায়েত, এদের যদি কোনো প্রপার্টি ইনকাম থাকে তাহলে সেটা সেকশন 10 সাবসেকশন 20তে এক্সেম্পট হয়ে যায়। প্রপার্টি ইনকাম অফ আ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির যদি কোনো প্রপার্টি ইনকাম থাকে তাহলে সেকশন 10 সাবসেকশন 23C-তে, ক্যাপিটাল C-তে এটা এক্সেমশন হয়ে যায়। প্রপার্টি ইনকাম অফ আ পলিটিক্যাল পার্টি, এটা সেকশন 13 ক্যাপিটাল A-তে এক্সেমশন হয়ে যায়। 1 সেলফ অকুপাইড হাউস প্রপার্টি এক্সেম্পট। ধর তোর কাছে 4টে সেলফ অকুপাইড হাউস প্রপার্টি আছে, যে কোনো একটা তোর এক্সেমশন হয়ে যাবে, তারও একটা প্রসেস আছে ক্যালকুলেট করার, ওখানে আমি যাচ্ছি না। তো এই 5টা এক্সাম্পল মাথায় রাখিস, এক্সামে আসলেও আসতে পারে।